প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি সুমন কর্মকার, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আমরা গত ক্লাসে ফিনান্স ব্যাংকিং এবং বিমার মূলধন বাজেটিং এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমরা তারই ধারাবাহিকতায় আজকেও আমরা মূলধন বাজেটিং নিয়ে কিছু কথা বলবো। আমরা গতদিন যে কথাগুলো বলেছিলাম যে যখন একটা ফার্ম দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে, এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে প্রকল্পগুলোকে মূল্যায়ন করা, যাচাই বাছাই করা, এটাই হচ্ছে মূলধন বাজেটিং এর মূল কাজ। মূলধন বাজেটিং করার সময় কতগুলো বিষয় বিবেচনা করতে হয়। যেমন প্রকল্প প্রথম যেটা হয় যে বিভিন্ন উৎস থেকে প্রকল্প ধারণা গ্রহণ করা হয়, প্রকল্প ধারণাগুলোকে যাচাই বাছাই বিশ্লেষণ করা হয়। তারপরে কোম্পানির সামর্থ্য এবং আর্থিক সুবিধাদি বিবেচনা করে যদি প্রকল্পটি গ্রহণযোগ্য মনে হয় তখন প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রকল্প অর্থায়ন করা হয়, প্রকল্প বাস্তবায়ন করা হয় এবং সর্বশেষ এই প্রকল্পের ফিডব্যাকগুলোকে মূল্যায়ন করা হয়। মূলধন বাজেটিং এর যে সিদ্ধান্তগুলো আছে, মূলধন বাজেটিং এর সিদ্ধান্তগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে পরস্পর বর্জনশীল সিদ্ধান্ত বনাম স্বাধীন প্রকল্প। স্বাধীন প্রকল্প বলতে একটাই প্রকল্প, অন্য কোনো প্রকল্প দ্বারা এই প্রকল্প প্রভাবিত হয় না। কিন্তু পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে একটা প্রকল্প আর একটা প্রকল্প দ্বারা প্রভাবিত হয়। আমি তোমাদেরকে একটা উদাহরণ বলতে পারি। যেমন ধরো একটা কোম্পানি সাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সে সাইকেল উৎপাদন বিক্রি করে। তো সাইকেলের বিভিন্ন ধরনের খুচরা যন্ত্রাংশ লাগে। এখন এই খুচরা যন্ত্রাংশগুলো কোম্পানি চাইলে নিজে উৎপাদন করে ফেলতে পারে তার যে উৎপাদন প্ল্যান্ট আছে প্ল্যান্টের মধ্যে, অথবা সে বাইরের কারো কাছ থেকে কিনে আনতে পারে। এখন যদি সে কিনে আনে তাহলে উৎপাদন করবে না, আবার উৎপাদন করলে সে কিনবে না। এটি হচ্ছে পরস্পর বর্জনশীল, মিউচুয়ালি এক্সক্লুসিভ বলা হয়। অর্থাৎ একটা প্রকল্প যদি চালু করা হয়, একটা প্রকল্প যদি গ্রহণ করা হয়, অন্য প্রকল্প অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। তারপর হচ্ছে তোমার কি বলবো যে ক্যাপিটাল রেশনিং সিদ্ধান্ত বনাম অসীম তহবিল। অসীম তহবিল বলতে যেটা বোঝানো হচ্ছে যে ফান্ডের কোম্পানির অনেক তহবিল আছে, অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সার সমস্যা নেই, যেটাই কোম্পানির কাছে লাভজনক মনে হয় সেটাতে কোম্পানি বিনিয়োগ করা শুরু করে। বাট মূলধন রেশনিং এর বেলায় দেখা যায় যে কোম্পানির কাছে আসলেও বাস্তবে এরকমই হয় যে কোম্পানির কাছে অডেল টাকা পয়সা থাকে না। তো কোম্পানি এর জন্য কি করে, রেশনিং করে, অর্থাৎ যে প্রকল্পে বিনিয়োগ করা সবচেয়ে বেশি লাভজনক সেই প্রকল্পে বিনিয়োগ করে। পরবর্তীতে যে প্রকল্প অপেক্ষাকৃত কম লাভজনক সেই প্রকল্পগুলোতে কোম্পানিগুলোকে বিনিয়োগ করে। আরেকটা হচ্ছে গ্রহণ বর্জন সিদ্ধান্ত বনাম র্যাঙ্কিং সিদ্ধান্ত। গ্রহণ বর্জন সিদ্ধান্ত হচ্ছে প্রকল্পটা কোম্পানি বর্জন করবে কি করবে না এটার বিষয়। প্রকল্প যদি তার লাভজনকতার মূলধন বাজেটিং এর যে টুলস গুলো আছে, হাতিয়ারগুলো আছে, সেগুলো ব্যবহার করে সে সিদ্ধান্ত নেয় মূলধন বাজেটিং সিদ্ধান্ত সে গ্রহণ করবে কি করবে না। যদি গ্রহণ করে ভালো, সে এই প্রকল্পে বিনিয়োগ করবে। আর যদি সে মনে করে যে এটা লাভজনক না তাহলে সে প্রকল্প বর্জন করে দেবে। এবং র্যাঙ্কিং সিদ্ধান্ত। র্যাঙ্কিং সিদ্ধান্ত আসলে কোনো প্রকল্প সে গ্রহণ বা বর্জন করে না, সে প্রকল্পগুলোকে লাভজনকতার ক্রম অনুসারে সাজায় নেয়। তারপর যে প্রকল্পে বিনিয়োগ করা তার কাছে সন্তোষজনক মনে হয় সে প্রকল্পে কোম্পানি বিনিয়োগ করে থাকে। এ হচ্ছে আমাদের মূলধন বাজেটিং এর বিভিন্ন স্টেপ বা ধাপগুলা। মূলধন বাজেটিং এর ক্ষেত্রে আমরা গতদিন যে বিষয়টা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটার মধ্যে প্রথমে আছে গড় মুনাফার হার পদ্ধতি। আমরা আজকে আলোচনা করব গড় মুনাফার হার পদ্ধতি। গড় মুনাফার হার পদ্ধতি এটাকে এভারেজ রেট অফ রিটার্ন, অনেক ক্ষেত্রে এটাকে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নও বলা হয়। অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, কারণ অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন কেন? কারণ তোমরা একটা জিনিস একটু খেয়াল করে থাকবা, ফিনান্সের যে ক্যাশ ফ্লো এবং অ্যাকাউন্টিং এর ক্যাশ ফ্লো এক না। ফিনান্সের ক্যাশ ফ্লো মানে কত টাকা নগদ আন্তঃপ্রবাহ হয়, কিন্তু অ্যাকাউন্টিং এর হচ্ছে যে নিট মুনাফা কত টাকা। আর গড় মুনাফার হার পদ্ধতি অ্যাকাউন্টিং এর যে নিট প্রফিট আছে, আর্নিং আফটার ট্যাক্স বলা হয়, বা নিট কর পরবর্তী আয়, এই কর পরবর্তী আয়ের উপর ভিত্তি করে কোম্পানির মুনাফা নির্ধারণ করা হয়। এর জন্য এটাকে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নও বলা হয়ে থাকে। তাহলে গড় মুনাফার হার, গড় মুনাফার হার এটা বের করার সূত্র হবে গড়
কর পরবর্তী নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ ইন্টু 100। এটার আনসারটা পার্সেন্টেজে বের হবে। গড় মুনাফার হার, এটা বের করার সূত্র হবে গড় কর পরবর্তী নিট মুনাফা, গড় মুনাফার হার এটা বের করার সূত্র হবে গড় কর পরবর্তী নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু 100। আর এখানে গড় বিনিয়োগ বের করার সূত্র হবে গড় বিনিয়োগ বের করার সূত্র হবে প্রারম্ভিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। যদি কার্যকরী মূলধন থাকে তার সাথে কার্যকরী মূলধনটা যোগ করে দিতে হবে। গড় বলতে বোঝায় যে দুইটা টাকা বা দুইটা অ্যামাউন্টের এভারেজ বা গড়। আমাদের প্রারম্ভিক বিনিয়োগ যেটাকে আমরা এনসিও বলি বা কর বা নগদ আন্তঃপ্রবাহ বলি, বহিঃপ্রবাহ নগদ বহিঃপ্রবাহ, আর ভগ্নাবশেষ মূল্য হচ্ছে মেয়াদ শেষে যে টাকাটা পাওয়া যায় যেটাকে আমরা বলি ভগ্নাবশেষ মূল্য। এই যে দুইটা বিনিয়োগের গড় আসলে তাহলে কার্যকরী মূলধনকে কেন আমরা দুই দ্বারা ভাগ করি না? কার্যকরী মূলধনের যে বিষয়টা, কার্যকরী মূলধন হচ্ছে তোমার বছরের শুরুতে বা বিনিয়োগের শুরুতে কার্যকরী মূলধন বিনিয়োগ করা হয়, আবার মেয়াদের শেষে প্রকল্পের মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন কার্যকরী মূলধনটা ফেরত পাওয়া যায়। তো আমরা ধরে নিলাম কার্যকরী মূলধন x টাকা, আবার ফেরত পাবো এটাও x টাকা। দুই দ্বারা ভাগ করলে তাহলে 2x/2 2 কাটা সমান সমান x। এর জন্য কার্যকরী মূলধনকে আর দুই দ্বারা ভাগ করা হয়, সরাসরি কার্যকরী মূলধন যোগ প্রারম্ভিক মূল্য যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে, কার্যকরী মূলধন সমান যোগ প্রারম্ভিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। কার্যকরী মূলধন ভগ্নাবশেষ মূল্য ভাগ 2, এ হচ্ছে আমাদের গড় বিনিয়োগ বের করার সূত্র। আমরা এখানে যেটা বের করব কর পরবর্তী মুনাফা, আমাদের কর পরবর্তী নিট মুনাফা বের করতে হবে। অঙ্কে কর পরবর্তী নিট মুনাফা দেয়া থাকবে, যদি দেয়া না থাকে আমাদের অঙ্কের মধ্যে তোমাদের ফিনান্সের যে অঙ্কগুলো দেয়া থাকে, বিশেষ করে মূলধন বাজেটিং চ্যাপ্টারে, মূলধন বাজেটিং এ অনেক সময় কর পূর্ববর্তী নিট মুনাফা দেয়া থাকে, কর পূর্ববর্তী নগদ প্রবাহ দেয়া থাকে, কর পূর্ববর্তী নগদ প্রবাহ দেয়া থাকে। তো কর পূর্ববর্তী নগদ প্রবাহ যদি দেয়া থাকে, এটা হইতে আমরা অবচয় বাদ দিব, অবচয় বাদ দিব। অবচয় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় কর পূর্ববর্তী আয়। কর পূর্ববর্তী আয় হইতে করের হার অঙ্কে দেয়া থাকবে, কর বাদ দিলে যেটা পাবো সেটাই হচ্ছে কর পরবর্তী আয়। বুঝা গেল? আমাদের অঙ্কে যদি কর পূর্ববর্তী নিট মুনাফা দেয়া থাকে, তাহলে কর পূর্ববর্তী নিট মুনাফা যদি দেয়া থাকে তাহলে আমরা কি করব, প্রথমে অবচয় বাদ দিব। অবচয় বাদ দিলে আমরা পাবো কর পূর্ববর্তী আয়। কর পূর্ববর্তী আয় হতে আমরা যদি কর বাদ দিই তাহলে আমরা কর পরবর্তী আয় পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের গড় মুনাফা এবং গড় বিনিয়োগ বের করার সূত্র। আমরা একটা অঙ্ক দেখি, উপরের সূত্রটা থাকুক।
এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে একটি প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগ 50,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য আছে 5,000 টাকা। প্রকল্প হতে আগামী 5 বছর নিট মুনাফা পাওয়া যাবে যথাক্রমে 8,000, 5,000, 7,000, 6,000 ও 4,000 টাকা। কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত গড় মুনাফার হার 15% হলে প্রকল্পটি গ্রহণ করা উচিত হবে কিনা মন্তব্য করো। তো কোম্পানির ব্যবস্থাপনা নির্ধারণ করেছে 15% গড় মুনাফা হবে। আমরা প্রথমে বের করে নিব যে আমাদের এই অঙ্কের মেরিট যেটা দেওয়া আছে উদ্দীপক অনুযায়ী আমাদের গড় মুনাফা কত হয়। গড় মুনাফার হার নির্ণয় করার সূত্র আমরা জানি, গড় কর পরবর্তী নিট মুনাফা বা গড় বিনিয়োগ। তাহলে গড় কর পরবর্তী নিট মুনাফা বের করব আমরা। এই অঙ্কে নিট মুনাফা সরাসরি দেওয়া আছে 8,000, 5,000, 7,000, 6,000, 4,000, এটা আমরা গড় বের করব। তাহলে আমরা প্রথমে লিখব গড় মুনাফা 8,000, 5,000, 7,000, 6,000, 4,000। এটাকে আমরা ভাগ করব 5 দ্বারা। 5 দ্বারা কেন? কারণ 5 বছরের দেওয়া আছে, এর জন্য 5 দ্বারা ভাগ। গাণিতিক গড় আর কি, গাণিতিক গড় কিভাবে বের করি? সংখ্যাগুলোর যোগ সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যার সংখ্যা। 8 5 13 এর সাথে 20 আর 10 30, 5 দ্বারা ভাগ করলে হয় 6,000 টাকা। এখন গড় বিনিয়োগের সূত্র, গড় বিনিয়োগের সূত্র আমরা একটু আগে লিখেছি যে কার্যকরী মূলধন যোগ প্রারম্ভিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। অঙ্কে কার্যকরী মূলধন নাই, সেহেতু আমরা আর এটা লিখবো না। আমরা লিখব প্রারম্ভিক বিনিয়োগ, প্রারম্ভিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। অঙ্কে প্রারম্ভিক বিনিয়োগ দেওয়া আছে 50,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 5,000 টাকা, ভাগ 2, 55,000, 2,000, তাহলে 27,500 টাকা। এই 27,500 টাকা হচ্ছে আমাদের উদ্দীপক অনুযায়ী গড় বিনিয়োগ। এখন আমরা যেটা করব, গড় মুনাফার হার বের করব। তো গড় মুনাফার হার বের করার জন্য আমরা কি করব? এই গড় মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করব। তাহলে আমরা গড় মুনাফাটাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করি। আমরা উপরে লিখে ফেলি কর পরবর্তী নিট মুনাফা দেওয়া আছে 6,000 টাকা, গড় বিনিয়োগ দেওয়া আছে 27,500 টাকা ইন্টু 100। কত পার্সেন্ট হয়? এটা 21.81%। তোমরা একটু মিলাই নিও, 21.81% আছে। আমার কোশ্চেন ছিল কোম্পানি ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত গড় মুনাফার হার 15% হলে এই প্রকল্পটি গ্রহণ করা উচিত কিনা। এখন আমাদের চিন্তা হবে গড় মুনাফার হার কি। গড় মুনাফার হার হচ্ছে কোম্পানি যে বিনিয়োগ করেছে, বিনিয়োগ হতে গড়ে কত টাকা মুনাফা অর্জন করে, গড়ে কত পার্সেন্ট হারে মুনাফা অর্জন করে। বেসিক্যালি এটা হচ্ছে একটা পার্সেন্টেজ, গড়ে কত পার্সেন্ট হারে মুনাফা অর্জন করে। আমরা জানি যে লাভের হার যত বেশি হয় কোম্পানির জন্য তত ভালো, কোম্পানির লাভজনকতা বেশি, কোম্পানির ভবিষ্যতে টিকে থাকার সম্ভাবনা বেশি। তো লাভজনকতা যেহেতু বেশি, সেহেতু আমরা বলতে পারি যে গড় মুনাফার হার যত বেশি হয় তত ভালো। এই অঙ্কে গড় মুনাফার হার কোম্পানির ব্যবস্থাপনা নির্ধারণ করে দিয়েছে 15%। আমরা ক্যালকুলেশন করে পাইলাম 21.81%। তাহলে আমরা কোম্পানির ব্যবস্থাপনার যে প্রত্যাশার চাইতেও মুনাফার পরিমাণ বেশি, সেহেতু আমরা এই প্রকল্পে অবশ্যই বিনিয়োগ করব। প্রকল্পে আমরা অবশ্যই বিনিয়োগ করব। এখানে কারণ হচ্ছে আমাদের প্রত্যাশিত মুনাফার হার যেটা আছে, সেই প্রত্যাশিত মুনাফার হার বেশি হওয়ার কারণে আমরা এই প্রকল্পে বিনিয়োগ করব। তাহলে আমরা মন্তব্য লিখব কি, যে প্রকল্পটি গ্রহণ করা উচিত। যেহেতু নির্ণীত গড় মুনাফার হার, কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃক
নির্ধারিত গড় মুনাফার হার হতে বেশি সেহেতু প্রকল্পটি গ্রহণ করা উচিত। যেহেতু নির্ণীত মুনাফার হার, কোম্পানি যে মুনাফা নির্ণয় করেছে সেটার হার, কোম্পানির ব্যবস্থাপনা যে গড় মুনাফার হার নির্ণয় করেছে সেটা হতে বেশি, সেহেতু আমাদের কোম্পানিকে কি করতে হবে, তাকে অবশ্যই এই প্রকল্পটি গ্রহণ করা উচিত। আমরা আরেকটা কোশ্চেন লিখি, এটাতে তোমার গড় কর পরবর্তী নিট মুনাফা অঙ্কের মধ্যে দেওয়া আছে। এখন যদি আমাদের এরকম হয় যে একাধিক প্রকল্প দেওয়া আছে, তাহলে আমরা কোনটা গ্রহণ করব? আমরা এটা একটু মুছে ফেলাই, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিও অথবা মিলাই নিও পরে একটু। যদি একাধিক প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব? আমরা দুইটা প্রকল্প চাই। প্রকল্প ক এবং প্রকল্প খ। প্রারম্ভিক বিনিয়োগ কতে আছে ৬০,০০০, খতেও ৬০,০০০। এরপরে আমাদের দেওয়া আছে কর পরবর্তী নিট মুনাফা। দুইটা প্রকল্পের কর পরবর্তী নিট মুনাফা কত এটা দেওয়া আছে। এদিকে হচ্ছে বছর ১, ২, ৩, ৪, ৪ বছর ৫ বছরের তথ্য দেওয়া আছে ৬,৩০৫। এখানে ৫ বছরের তথ্য দেওয়া আছে। প্রকল্প ক এর আছে ৬,৩০০, ৫,৪০০, তারপরে আছে ১৪,১০০, ৮,১৬০, ১২,৩৬০, এই তথ্যগুলো দেওয়া আছে। আর প্রকল্প খ এর দেওয়া আছে ১২,০০০, ১০,০০০, ৮,০০০, ১২,০০০, ১০,০০০, ৮,০০০, ৪,৮০০, তারপরে ৬,০৬০। ৪,৭০০, ৮০০ এবং ৬,০৬০। দুইটা প্রকল্পের আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য, দুইটা প্রকল্পেরই আয়ুষ্কাল ৫ বছর, এটাতেও ৫ বছর, এবং ভগ্নাবশেষ মূল্য দুইটা প্রকল্পেরই আছে ৩,০০০ টাকা করে। ৩,০০০ টাকা, ৩,০০০ টাকা। এ হচ্ছে আমাদের কোশ্চেন। এখন আমাদের উদ্দীপক অনুযায়ী তোমার কোশ্চেনটা হচ্ছে কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত। কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত। এখানে দুইটা প্রকল্প আছে, প্রকল্প খ, দুইটা প্রকল্পে তোমাদের ইনকাম যেটা আছে এটা সমান। দুইটা প্রকল্পের ইনকাম দেওয়া আছে, আয়ুষ্কাল দেওয়া আছে, ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে। তোমার কোশ্চেন আছে যে কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত। তো কোন প্রকল্পে যদি আমরা বিনিয়োগ করা উচিত বা কোন প্রকল্পটা আমরা গ্রহণ করব, এভাবে যদি আমরা সিদ্ধান্ত নিতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, গড় মুনাফার হার বের করা উচিত। আমরা গড় মুনাফার হারের উপর ভিত্তি করে কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত তা আমরা নির্ধারণ করব। কিভাবে নির্ধারণ করতে পারি, আমরা প্রথমে কি করব, দুইটা প্রকল্পের গড় মুনাফা বের করব। তো আমরা প্রথমে যাই প্রকল্প ক। প্রকল্প ক গড় মুনাফা।
প্রকল্প ক এর গড় মুনাফা অঙ্কে দেওয়া আছে। প্রকল্প ক এর গড় মুনাফা দেওয়া আছে। গড় মুনাফা দেওয়া আছে প্রকল্প ক এর ৬৩০০, ৫৪০০, ১৪১০০, ৮১৬০ এবং ১২৩৬০। আমরা এই সবগুলা যোগ করব। যোগ করে ৫ দ্বারা ভাগ করব। এটা যোগ করলে হয় যোগফল হয় ৪৬,৩২০ টাকা। আর আমরা জানি যে গাণিতিক গড় বের করার জন্য নিয়ম হচ্ছে কি, এই টাকাটাকে ভাগ করতে হবে। সুতরাং গড় মুনাফা ৪৬,৩২০ ভাগ ৫, এটার আনসার হয় ৯,২৬৪ টাকা। ৯,২৬৪ টাকা। তাহলে আমরা প্রকল্প ক এর গড় মুনাফা আমরা পেয়ে গেলাম। প্রকল্প ক এর গড় মুনাফা হবে ৯,২৬৪ টাকা। ৯,২৬৪ টাকা হবে প্রকল্প ক এর গড় মুনাফা। এবার গড় বিনিয়োগ বের করব। গড় বিনিয়োগের সূত্র আমরা জানি, প্রারম্ভিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ ২। প্রারম্ভিক বিনিয়োগ, আমরা গড় বিনিয়োগের সূত্র বের করব। গড় বিনিয়োগের সূত্র হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ ২। তাহলে ৩১,৫০০ টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম ৯,২৬৪ টাকা আর হচ্ছে ৩১,৫০০ টাকা। ৯,২৬৪ এবং ৩১,৫০০ টাকা। এই ৯,২৬৪ কে ৩১,৫০০ দ্বারা ভাগ করলে ২৯.৪০% হয়। তাহলে সুতরাং গড় মুনাফার হার ৯,২৬৪ ভাগ ৩১,৫০০ গুণ ১০০ সমান হয় ২৯.৪০%। ২৯.৪০%। এই তো হয়ে গেল। আমাদের রিকোয়ারমেন্ট ছিল গড় মুনাফার হার বের করা। তো গড় মুনাফার হার বের করার জন্য আমরা প্রথমে গড় মুনাফার গড়গুলো বের করব। তারপরে আমরা কি করলাম, গড় বিনিয়োগ বের করলাম। গড় মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করলাম। ভাগ করলে আমরা আনসার পেয়ে গেছি ২৯.৪০%। ২৯.৪০%। এবার আমরা বের করব প্রকল্প খ এর। আমরা এই পাশে প্রকল্প খটা করি। প্রকল্প খ, গড় মুনাফা বের করতে হবে। প্রথমে মোট মুনাফা দরকার ১২, ১০, ৮, ৪, ৬,০৬০। তাহলে ১২,০০০, ১০,০০০, ৪,৮০০, ৬,০৬০ সবকটা যোগ করব। সবকটা যোগ করলে হয় ৪০,৮৬০ টাকা। এটা হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা ৪০,৮৬০। তাহলে গড় মুনাফা কিভাবে বের হবে? মোট মুনাফা অর্থাৎ ৪০,৮৬০ আমরা ৫ দ্বারা ভাগ করব। ৪০,৮৬০ ৫ দ্বারা ভাগ করব। ৪০,৮৬০ যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে পাই আমরা ৮,১৭২ টাকা। ৮,১৭২ টাকা। এবার আমরা বের করব গড় বিনিয়োগ। গড় বিনিয়োগের সূত্র আমরা জানি, প্রারম্ভিক বিনিয়োগ অঙ্কে আছে ৬০,০০০ টাকা যোগ সমাপনী বিনিয়োগ অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য ৩,০০০ টাকা ভাগ ২, ৩১,৫০০ টাকা। তাহলে আমরা দুইটাই পেয়ে গেলাম। সুতরাং গড় মুনাফার হার ৮,১৭২, ৩১,৫০০ গুণ ১০০ সমান হচ্ছে ২৫.৯৪%। ২৫.৯৪%। এ হচ্ছে আমাদের অঙ্ক। আমরা প্রকল্প খ করলাম, প্রকল্প ক করলাম। এখন বলা হচ্ছে যে কোন প্রকল্প গ্রহণ করা উচিত। অবশ্যই আমরা প্রকল্প ক গ্রহণ করব, কারণ প্রকল্প ক গ্রহণ করব কারণ হচ্ছে প্রকল্প ক এর গড় মুনাফার হার বেশি। তাহলে প্রকল্প ক পাইলাম, প্রকল্প খ পাইলাম। তাহলে এখন আমাদের এটা করতে হবে যে সুতরাং প্রকল্প কতে
কোম্পানি বিনিয়োগ করা উচিত। এই তো হয়ে গেল। যদি কোনো অঙ্কে করপূর্ব মুনাফা দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা কর পরবর্তী মুনাফায় কনভার্ট করে নেব। এখানে আমরা ধরে নেই কোনো একটা অঙ্কের প্রারম্ভিক বিনিয়োগ 50,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 10,000, টাকা। তারপরে হচ্ছে কর পূর্ব মুনাফা, দেওয়া আছে 10,000, 13,000, 15,000, 18,000, 22,000। 10,000, 13,000, 15,000, 18,000 ও 22,000 টাকা। এ হচ্ছে আমাদের তথ্য। করের হার 50%, অবচয় সরল রৈখিক পদ্ধতি, এটা দেওয়া আছে। এখন বলা আছে যে গড় মুনাফার হার বের করো। এটা অঙ্ক করার সময় আমাদের কর পূর্ব মুনাফাটাকে কর পরবর্তী মুনাফাতে রূপান্তর করতে হবে। কর পরবর্তী মুনাফা নির্ণয়, কর পূর্ব মুনাফাকে কর পরবর্তী মুনাফায় রূপান্তর করতে হবে। তো কর পরবর্তী মুনাফায় যদি আমরা নির্ণয় করতে চাই, আমাদের অঙ্কে 4 বছরের তথ্য দেয়া আছে। কর পূর্ব মুনাফা 10,000, এটা হচ্ছে ইয়ার 1, ইয়ার 2 এ হচ্ছে 13,000, ইয়ার 3 এ হচ্ছে 15,000, ইয়ার 4 এ হচ্ছে 18,000, আরো 1 বছর আছে, ইয়ার 5 এ হচ্ছে 22,000। এটা থেকে আমরা বাদ দিব অবচয়। আমরা জানি সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করার সূত্র হচ্ছে সম্পত্তির মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। সম্পত্তির মূল্য 50,000, ভগ্নাবশেষ মূল্য 10,000 এবং আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, তাহলে প্রত্যেক বছর হচ্ছে 8,000 টাকা। সরল রৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান থাকে, তাহলে এটা হয় 2,000, 5,000, 7,000, 10,000, 14,000। এ থেকে আমরা বাদ দিব কর 50%। অঙ্কের মধ্যে বলা আছে করের হার 50%, তাইলে 50% 1,000, 2,500, 3,500, 5,000, 7,000। তাহলে বাকি থাকে এখানে 1,000, 2,500, 3,500, 5,000, 7,000। এই তো হয়ে গেল আমাদের কর পরবর্তী মুনাফা। এবার এই কর পরবর্তী মুনাফার উপর ভিত্তি করে আমরা কি করব, আমরা অঙ্কটা করে ফেলব। এখন কর পরবর্তী মুনাফা বের করলে আমরা গড় মুনাফার হারের সূত্র জানি, যে গড় মুনাফা বা গড় বিনিয়োগ ইনটু 100। এখানে গড় মুনাফা হচ্ছে সবগুলোর যোগফল। 3,500 আর 2,500 6,000, 6,000 আর 1 7,000, 7 5 12,000, 12 এর সাথে হলো 19,000। তাইলে আমাদের গড় মুনাফা সবগুলোর যোগফল হচ্ছে 19,000, ভাগ করব 5 দ্বারা, ভাগ করলে হয় 3,800 টাকা। 3,800, তাহলে আমি গড় মুনাফা বসাবো 3,800 টাকা। এবার গড় বিনিয়োগ বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। প্রারম্ভিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। প্রারম্ভিক মূল্য 50,000, ভগ্নাবশেষ মূল্য 10,000। 60,000 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 30,000 গুণ 100। এই 30,000 কে 100 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হয় 12.67%। এই হলো আমাদের আনসার। আমরা আজকে 3টা অঙ্ক করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। চেষ্টা করবা এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করার জন্য, তাহলে গড় বিনিয়োগের এবং গড় উপার্জন হার বের করা সহজ হয়ে যাবে। আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।